ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার। এই চ্যানেলে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য সহজ পাঠ দ্বিতীয় ভাগের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার এই বইটার উপর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা এন্ড স্ক্রিনে সেই সমস্ত ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু ক্লিক করে তোমরা দেখে নিও। চলো আমি আজকের ভিডিওটা শুরু করি। আমার আজকের ভিডিও হবে 30 নম্বর পৃষ্ঠা থেকে। চলো একাদশ পাঠ শুরু করছি। ভালো করে তোমরা উচ্চারণটা শুনে নাও। যেটুকু জায়গায় আমার মানেটা বুঝিয়ে দেওয়া সেটুকু জায়গায় আমি মানে বুঝিয়ে দেবো, বাদ বাকি খুবই সোজা জিনিস, তোমরা বুঝতে পারবে। ভক্তরামের নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। ভক্তরাম সেই নৌকো সস্তা দামে বিক্রি করে, মানে ভক্তরাম নৌকা তৈরি করে বিক্রি করে আর কি, খুব সস্তা দামে। শক্তিনাথ বাবু কিনে নেন। শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই। যে পাড়ায় থাকেন তার নাম জেলে বস্তি। তাঁর বাড়ি খুব মস্ত, মস্ত মানে হচ্ছে বড়, মানে অনেক বড় বাড়ি। সামনে নদী, পিছনে বড় রাস্তা। তার দারোয়ান শক্তু সিং আর আক্রম মিশ্র রোজ সকালে কুস্তি করে। কুস্তি মানে এক ধরনের শরীরচর্চা, ঠিক আছে। কুস্তি অনেকে ভাবে মারামারি, কিন্তু বিষয়টা মারামারি নয়, এটা হচ্ছে এক ধরনের শরীরচর্চা, কুস্তি করে। শক্তিনাথ বাবুর চাকরের নাম অক্রূর। তার বড় ছেলের নাম বিক্রম, ছোট ছেলের নাম শক্রনাথ। শক্তিবাবু তার নৌকো লাল রং করে নিলেন, তার নাম দিলেন রক্তজবা। তিনি মাঝে মাঝে নৌকোয় করে কখনো তিস্তা নদীতে, কখনো আত্রাই নদীতে, কখনো ইছামতিতে বেড়াতে যান। একদিন অঘ্রাণ মাসে পত্র পেলেন, পত্র মানে চিঠি, বিপ্রগ্রামে বাঘ এসেছে, শিকারে যাত্রা করলেন। সেদিন শুক্রবার, শুক্লপক্ষে চন্দ্র সবে অস্ত গেছে। আক্রম বন্দুক নিয়ে চলল, আর দুটো বল্লম ছিল, সিন্ধুকে ছিল গুলি বারুদ। নদীতে প্রবল স্রোত। বেলা যখন 2 প্রহর, নৌকো নন্দগ্রামে পৌঁছলো। রৌদ্র ঝাঁঝা করছে। এক ভদ্রলোক খবর দিলেন, কাছেই বন্দিপুরের বন, সেখানে আছে বাঘ। শক্তিবাবু আর আক্রম বাঘ খুঁজতে নামলেন। জঙ্গল ঘন হয়ে এলো, ঘোর অন্ধকার। কিছু দূরে গিয়ে দেখেন এক পোড়ো মন্দির, জনপ্রাণী নেই, মানে লোকজন কেউ কোথাও নেই। শক্তিবাবু বললেন, এইখানে একটু বিশ্রাম করি। সঙ্গে ছিল লুচি, আলুর দম আর পাঁঠার মাংস, তাই খেলেন। আক্রম খেলো চাটনি দিয়ে রুটি। তখন বেলা পড়ে আসছে। গাছের ফাঁক দিয়ে বাঁকা হয়ে রৌদ্র পড়ে। প্রকাণ্ড অর্জুন গাছের ওপর কতকগুলো বাঁদর, তাদের লম্বা লেজ ঝুলছে। শক্তিবাবু কিছু দূর গিয়ে দেখলেন একটা ছোট্ট সোঁতা, তাতে 1 হাঁটুর বেশি জল হবে না, মানে ছোট্ট খালের মতন আর কি। হ্যাঁ, 1 হাঁটুর বেশি জল হবে না। তার ধারে বালি, সেই বালির ওপর বড় বড় থাবার দাগ, নিশ্চয়ই বাঘের থাবা। শক্তিবাবু ভাবতে লাগলেন, কি করা কর্তব্য। অঘ্রাণ মাসের বেলা, পশ্চিমে সূর্য অস্ত গেল, সন্ধে হতেই ঘোর অন্ধকার। কাছে তেঁতুল গাছ, তার ওপর দুজনে চড়ে বসলেন। গাছের গুড়ির সঙ্গে চাদর দিয়ে নিজেদের বাঁধলেন, পাছে ঘুম এলে পড়ে যান, মানে গাছের মধ্যেই তারা থেকে গেল রাত্রিরে। কোথাও আলো নেই, তারা দেখা যায় না, কেবল অসংখ্য জোনাকি গাছে গাছে জ্বলছে। জোনাকি পোকার নিশ্চয়ই তোমরা দেখেছো আলো জ্বলে, সেই জোনাকি গাছে গাছে দেখা যাচ্ছে। শক্তিবাবুর একটু নিদ্রা এসেছে, এমন সময় হঠাৎ ধপ করে একটা শব্দ হওয়াতে চমকে জেগে উঠলেন। দেখলেন কখন বাঁধন আলগা হয়ে আক্রম নিচে পড়ে গেছে। শক্তিনাথ তাকে দেখতে তাড়াতাড়ি নেমে এলেন, মানে আক্রম গাছ থেকে পড়ে গিয়েছে। হঠাৎ দেখেন গাছেই অন্ধকারে দুটো চোখ জলজল করছে। কি সর্বনাশ, এ তো বাঘের চোখ। বন্দুক তোলবার সময় নেই। ভাগ্যে দুজনের কাছে দুটো বিজলি বাতির মশাল ছিল, সে দুটো অমনি হঠাৎ জ্বালানো। অমনি বাঘ ভয়ে দৌড় দিলে। ওই বিজলি বাতি দেখে বাঘ ভয় পেয়ে গিয়ে বাঘ দৌড়ে পালালো। সে রাত্রির আবার দুজনে গাছে কাটলো, তারপরে আবার দুজনে গাছে উঠে শুয়ে পড়লো আর কি, গাছে রয়ে গেল। পরের দিন সকাল হলো, কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা মেলে না। যতই চলে জঙ্গল বেড়ে যায়। গায়ে কাঁটার আঁচড় লাগে, রক্ত পড়ে, ঠিক আছে, গায়ে কাঁটা লাগছে, কাঁটা গাছ তো জঙ্গলে ভর্তি। খিদে পেয়েছে, তেষ্টা পেয়েছে, এমন সময় মানুষের গলার শব্দ শোনা গেল। একদল কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে। শক্তিবাবু বললেন, তোমাদের ঘরে নিয়ে চলো, রাস্তা ভুলেছি, কিছু খেতে দাও। নদীর ধারে একটা ঢিবির পরে তাদের কুঁড়ে ঘর, গোল পাতা দিয়ে ছাওয়া। কাছে একটা মস্ত বটগাছ, তার ডাল থেকে লম্বা লম্বা ঝুড়ি নেমেছে। সেই গাছে যত রাজ্যের পাখির বাসা। কাঠুরিয়ারা শক্তিবাবুকে আক্রমকে যত্ন করে খেতে দিলেন। তালপাতার ঠোঙায় এনে দিলে চিড়ে আর বনের মধু, আর দিলে ছাগলের দুধ। নদী থেকে ভাঁড়ে করে এনে দিলে জল। রাত্রে ভালো ঘুম হয়নি, শরীর ছিল ক্লান্ত। শক্তিবাবু বটের ছায়ায় শুয়ে শুয়ে ঘুমালেন।
বেলা যখন 4 প্রহর তখন কাঠুরিয়াদের সর্দার পথ দেখিয়ে নৌকায় তাদের পৌঁছিয়ে দিলেন। শক্তিবাবু 10 টাকার নোট বের করে বললেন, বড় উপকার করেছো, বকশিস লও। মানে পুরস্কারের মতো আর কি, খুশি হয়ে 10টা টাকা দিচ্ছিল আর কি, বকশিস লও। সর্দার হাত জড়ো করে বললে, মাফ করবে, টাকা নিতে পারবো না, নিলে অধর্ম হবে। এই বলে নমস্কার করে সর্দার চলে গেল। ঠিক আছে, এই ছিল গল্পটা। এরপর একটা দেখি কবিতা রয়েছে, দেখি পড়ি। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুদ্দার জানালা দরজা। রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পড়ে ধূপধাপ। দোকান বাজার সব নামে আর ওঠে, ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটে। হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। মনুমেন্টের দোল যেন খ্যাপা হাতি, শূন্যে দুলায় সুর উঠিয়াছে মাতি। আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ। ম্যাপগুলো দেওয়ালেতে করে ছটপট, পাখি যেন মারিতেছে পাখার ঝটপট। ঘণ্টা কেবলই দোলে ঢং ঢং বাজে, যত কেন বেলা হোক তবু থামে না যে। লক্ষ লক্ষ লোক বলে, থামো থামো, কোথা হতে কোথা যাবে, একই পাগলামো। কলিকাতা শোনো না কো চলার খেয়ালে, নৃত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে। আমি মনে মনে ভাবি, চিন্তা তো নাই, কলিকাতা যাক নাকো সোজা বোম্বাই। দিল্লি লাহোরে যাক, যাক না আগ্রা, মাথায় পাগড়ি দেব পায়েতে নাগড়া। কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে, ইংরেজি হবে সবে বুট হ্যাট কোটে। কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই, দেখি কলিকাতা আছে কলিকাতাতেই। খুব সুন্দর একটা মজার কবিতা এটা। ঠিক আছে, আর কি ঘুমিয়ে এটা স্বপ্ন দেখছিল এবং অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন দেখছিল। ঠিক আছে, এর পরের পাঠে চলে যাই। গুপ্তিপাড়ার বিশ্বম্বরবাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম। ফাল্গুন মাস, কিন্তু এখনও খুব ঠান্ডা। কিছু আগে প্রায় সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেছে। বিশ্বম্বরবাবুর গায়ে এক মোটা কম্বল। পালকির সঙ্গে চলেছে তাঁর শম্ভু চাকর, হাতে এক লম্বা লাঠি। পালকির ছাদে ওষুধের বাক্স দড়ি দিয়ে বাঁধা। শম্ভুর গায়ে অদ্ভুত জোর। একবার কুম্ভীরার জঙ্গলে তাকে ভল্লুকে ধরেছিল, সঙ্গে বন্দুক ছিল না, শুদ্ধ কেবল লাঠি নিয়ে ভল্লুকের সঙ্গে তার যুদ্ধ হলো। শম্ভুর হাতের লাঠি খেয়ে ভল্লুকের মেরুদণ্ড গেল ভেঙে। তার আর উত্থান শক্তি রইল না, মানে আর ওঠার ক্ষমতা রইল না আর কি। আর একবার শম্ভু বিশ্বম্বর বাবুর সঙ্গে গিয়েছিল স্বর্ণগঞ্জে। সেখানে পদ্মা নদীর চরে রান্না চড়াতে হবে। তখন গ্রীষ্মকালের মধ্যাহ্ন, পদ্মার ধারে ছোট ছোট ঝাউ গাছের জঙ্গল। উনান ধরানো চাই। দা দিয়ে শম্ভু ঝাউ ডাল কেটে আঁটি বাঁধল। অসহ্য রৌদ্র, বড় তৃষ্ণা পেয়েছে। নদীতে শম্ভু জল খেতে গেল, এমন সময় দেখলে একটা বাছুরকে ধরেছে কুমিরে। শম্ভু এক লম্ফে জলে পড়ে কুমিরের পিঠে চড়ে বসলো, দা দিয়ে তার গলায় পোঁচ দিতে লাগলো। জল লাল হয়ে উঠল রক্তে। কুমির যন্ত্রণায় বাছুরকে দিল ছেড়ে। শম্ভু সাঁতার দিয়ে ডাঙায় উঠে এলো। ঠিক আছে, সাঁতার দিয়ে ডাঙায় উঠে এলো, মানে কুমিরটাকে পুরো ঘায়েল করে দিয়েছে, বাছুরটাকে বাঁচিয়ে তারপর ডাঙায় উঠে এলো। বিশ্বম্বরবাবু ডাক্তার, রোগী দেখতে চলেছেন বহু দূরে। সেখানে স্টিমার ঘাটের স্টেশন মাস্টার মধু বিশ্বাস, তার ছোট ছেলের অম্লশূল, বড় কষ্ট পাচ্ছে। বিষ্ণুপুরের পশ্চিম ধারের মাঠ প্রকাণ্ড মানে অনেক বড়। সেখানে যখন পালকি এলো তখন সন্ধে হয়ে এসেছে। রাখাল গরু নিয়ে চলেছে গোষ্ঠে ফিরে। বিশ্বম্বরবাবু তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, ওহে বাপু, সপ্তগ্রাম কত দূরে বলতে পারো? রাখাল বললে, আগে সে তো 7 ক্রোশ হবে। আজ সেখানে যাবেন না? পথে ভীষ্মহাটের মাঠ, তার কাছে শ্মশান, সেখানে ডাকাতের ভয়। ডাক্তার বললেন, বাবা, রোগী কষ্ট পাচ্ছে, আমাকে যেতেই হবে। তিলপনি খালের ধারে যখন পালকি এলো রাত্রি তখন 10টা। বাঁধন আলগা হয়ে পালকির ছাদ থেকে ডাক্তারের বাক্সটা গেল পড়ে। ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। বাক্সটা তো ফের শক্ত করে বাঁধলে, কিন্তু আবার বিপদ। খাল পেরিয়ে আন্দাজ 2 ক্রোশ পথ গেছে, এমন সময় মরমর করে ডান্ডা গেল ভেঙে। পালকিটা পড়ল মাটিতে। পালকি হালকা কাঠের তৈরি। বিশ্বম্বরবাবুর দেহটি স্থূল মানে মোটা, বিশ্বম্বরবাবুর মোটা, আর পালকি ওদিকে হালকা ভেঙে পড়ে গেছে।
আর উপায় নেই, এইখানেই রাত্রি কাটাতে হবে। ডাক্তারবাবুর ঘাসের ওপর কম্বল পাতলেন, লণ্ঠনটি রাখলেন কাছে, শম্ভুকে নিয়ে গল্প করতে লাগলেন। এমন সময় বেহারাদের সর্দার বুদ্ধু এসে বললে, ওই যে কারা আসছে ওরা ডাকাত, সন্দেহ নেই। বিশ্বম্বরবাবু বললেন, ভয় কি, তোরা তো সবাই আছিস। বুদ্ধু বলল, বলগু পালিয়েছে, পল্লুকেও দেখছি নে, বক্সি লুকিয়েছে ওই ঝোপের মধ্যে। ভয়ে বিষ্ণুর হাত পা আড়ষ্ট, শুনে ডাক্তার তো ভয়ে কম্পিত। ডাকলেন, শম্ভু। শম্ভু বললেন, আজ্ঞে। ডাক্তার বললেন, এখন উপায় কি? শম্ভু বললে, ভয় নেই, আমি আছি। তা শম্ভুর গায়ে অনেক জোর। শম্ভু বলল, ভয় নেই, আমি আছি। ডাক্তার বললেন, ওরা যে 5 জন। শম্ভু বলল, আমি যে শম্ভু। এই বলে উঠে দাঁড়িয়ে এক লম্ফ দিলে, গর্জন করে বললে, খবরদার। ডাকাতের অট্টহাস্য করে এগিয়ে আসতে লাগলো। তখন শম্ভু পালকির সেই ভাঙা ডান্ডাখানা তুলে নিয়ে ওদের দিকে ছুঁড়ে মারলে, তারই এক ঘায়ে তিনজন একসঙ্গে পড়ে গেল। তারপরে শম্ভু লাঠি ঘুরিয়ে যেই ওদের মধ্যে ঝাঁপিয়ে পড়লো, বাকি দুজনে দিল দৌড়। তখন ডাক্তারবাবু ডাকলেন, শম্ভু। শম্ভু বললেন, আজ্ঞে। বিশ্বম্বরবাবু বললেন, এইবার বাক্সটা বের করো। শম্ভু বললে, কেন, বাক্স নিয়ে কি যেতে হবে? বাক্স নিয়ে কি হবে? ডাক্তার বললেন, ওই 3টে লোকের ডাক্তারি করা চাই, ব্যান্ডেজ বাঁধতে হবে। কোন 3জন? যে 3জন ডাকাতকে মেরেও ঘায়েল করে দিয়েছে আর কি। রাত্রি তখন অল্পই বাকি। বিশ্বম্বরবাবু আর শম্ভু দুজনে মিলে 3জনের শুশ্রূষা করলেন। সকাল হয়েছে, ছিন্ন মেঘের মধ্যে দিয়ে সূর্যের রশ্মি ফেটে পড়েছে। একে একে সব বেহারা ফিরে আসে। বলগু এলো, পল্লু এলো, বক্সির হাত ধরে এলো বিষ্ণু। তখনও তার হৃৎপিণ্ড কম্পমান মানে কি, ভয়তে তারা তখনও একটু কাঁপছে। ঠিক আছে, তাহলে এই ছিল আমার আজকের ভিডিও 43 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।